আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতে সভ্যতার সূচনা। ভারতের সভ্যতার সূচনা বলতে কি আমরা জানব যে ভারতবর্ষে আলটিমেটলি মানুষের বসবাস কবে থেকে শুরু হয় এবং সেই বসবাস করা মানুষ কিভাবে তাদের এক একটা স্তর অতিক্রম করে আজকের এই মানব সভ্যতায় উন্নীত হতে পেরেছে। তার তো বেশ কয়েকটি স্তর আছে, সেটা নিয়েই আমরা আলোচনা করব। আমরা শুরু করছি একদম প্রথম পর্যায় থেকে, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে। তো আমাদের যে আলোচনার প্রথম পয়েন্ট সেটা হচ্ছে সভ্যতার সূচনা। ভারতে মানুষের বসবাস শুরু হয় যীশু খ্রিস্টের জন্মেরও 5 লক্ষ বছর আগে থেকে। অর্থাৎ সেই সময়টাকে আমরা বলতে পারি 5 লক্ষ বিসিই। 5 লক্ষ বিসিই। বিসিই মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগের সময়। তাহলে ভারতবর্ষে মানুষের বসবাস শুরু হয় কত বছর আগে থেকে? যীশু খ্রিস্টেরও জন্মের 5 লক্ষ বছর আগে থেকে ভারতবর্ষে মানুষের বসবাস শুরু হয়। এইবার এই যে ভারতবর্ষে 5 লক্ষ বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগে ভারতবর্ষে যে মানুষ বসবাস করতে শুরু করেছিল, এটা আমরা কিভাবে জানলাম? এর সোর্স কি? আমরা এই সময়ের কোনো লিখিত বিবরণ কিন্তু পাই না, অর্থাৎ এই সময়ের কিন্তু কোনো লিখিত ইতিহাস নেই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কিভাবে জানলাম তাহলে এই সময়ের ইতিহাস? এই সময়ের ইতিহাস আমরা জানতে পেরেছি এই সময়ের মানুষ তারা যে ধরনের যন্ত্রপাতি এবং অন্যান্য দৈনন্দিন জিনিসপত্র ব্যবহার করত, যে সমস্ত দ্রব্যাদি তারা ব্যবহার করত, সেই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে আমরা এই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। এই সময়ের ইতিহাস সম্পর্কে জানতে পেরেছি। যেহেতু লিখিত কোনো বিবরণ নেই, শুধুমাত্র তাদের যন্ত্রপাতি এবং তাদের ব্যবহার্য দ্রব্যাদি এসবের উপর ভিত্তি করে এই সময়ের ইতিহাস লেখা হয়েছে, তাই এই যুগটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। কি বলা হচ্ছে? প্রাগৈতিহাসিক যুগ। প্রাগৈতিহাসিক যুগের পর আসে প্রস্তর যুগ, অর্থাৎ পাথরের যুগ। এই পাথরের যুগকে আমরা মোট 3টে ভাগে ভাঙতে পারি। পাথরের যুগকে আমরা 3টে ভাগে ভাঙতে পারি, 3টে স্তর। কি কি? প্রথমে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে আসে মধ্য প্রস্তর যুগ এবং একদম শেষে আসে নব্য প্রস্তর যুগ। তাহলে 3টে ভাগ কি কি? প্রথমে প্রাচীন প্রস্তর যুগ, তারপরে মধ্য প্রস্তর যুগ এবং সবার শেষে নব্য প্রস্তর যুগ। এবার আমরা কি করব? এই 3টে যুগ তো হলো, এই 3টে স্তর মিলে আমাদের প্রস্তর যুগ কমপ্লিট হলো। প্রস্তর যুগের পর কি হয়েছিল? প্রস্তর যুগের পর এসেছিল ধাতুর যুগ, অর্থাৎ মানুষ পাথর ব্যবহার করতে করতে ধাতুর ব্যবহার শিখেছিল। তাই সেই যুগটাকে, যে সময় মানুষ ধাতুর ব্যবহার শিখেছিল, সেখান থেকে শুরু করে যতদিন পর্যন্ত ধাতুর ব্যবহার চলছে, সেই যুগটাকে আমরা বলছি ধাতুর যুগ। সেই যুগটাকে আমরা কি বলছি? ধাতুর যুগ বলছি। এইবার আমরা এক এক করে এই যুগগুলো সম্পর্কে জানবো। প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ এবং সবার শেষে ধাতুর যুগ। প্রথমেই আমরা আলোচনা করব প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করতে গেলে মূল যে বৈশিষ্ট্য যেটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের, সেটা হচ্ছে হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার আকৃতিতে ছিল বিরাট। এর যে সাইজ সেটা অনেক বড় ছিল এবং এই হাতিয়ারের কোনো মসৃণতা ছিল না। কোনো মসৃণতা এই হাতিয়ারের ছিল না, অর্থাৎ ধারালো হাতিয়ার কিন্তু ছিল না। এই সময়ের হাতিয়ার ছিল ভোঁতা এবং অনেক বড়।
এই সময় যে মূল হাতিয়ার পাওয়া গেছে সেটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স। সেই হাতিয়ারটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স, আমরা যেটাকে বলতে পারি হাত কুঠার। তো এইবার আমাদের জানতে হবে যে এই সময়ের মানে প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন ভারতবর্ষের কোথায় কোথায় পাওয়া গেছে বা সবচেয়ে বেশি কোথায় পাওয়া গেছে। প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন সবচেয়ে বেশি পাওয়া গেছে ভারতবর্ষের দুটি জায়গায়। এক হচ্ছে দক্ষিণ ভারতের মাদ্রাজে, আর এক হচ্ছে উত্তর ভারতের সোয়ান অঞ্চলে। দক্ষিণ ভারতের মাদ্রাজে পাওয়া গেছে বলে সেই সংস্কৃতিকে আমরা বলছি মাদ্রাজ সংস্কৃতি। আর উত্তর ভারতের পাঞ্জাবে সোয়ান নদীর অববাহিকাতে যে অংশটা পাওয়া গেছে সেই অংশের সংস্কৃতিকে আমরা বলছি সোয়ান সংস্কৃতি। এরপর আমরা পরের বিষয় নিয়ে আলোচনা করব, পরের টপিক নিয়ে আলোচনা করব। প্রাচীন প্রস্তর যুগে আর কি হয়েছে। হাতিয়ার নিয়ে আমরা আলোচনা করলাম, নিদর্শন নিয়ে আমরা আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করব যে এই সময়ের মানুষ কৃষি এবং আগুন এই দুটোরই ব্যবহার জানতো না। অর্থাৎ কৃষি কার্য তারা করতে পারতো না, কৃষি সম্পর্কে কোনো ধারণা ছিল না, অর্থাৎ খাদ্য উৎপাদন করতে পারতো না। দুই, আগুনের ব্যবহার তারা জানতো না, অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষ কিন্তু তখনও আগুনের ব্যবহার শেখেনি। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস তারা জানতো না। কি জানতো না? সেটা হচ্ছে স্থায়ী বাসস্থান সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা কেমন ছিল? তারা ছিল ভবঘুরে। তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে বেড়াতো খাবারের সন্ধানে, যাদের আমরা বলি যাযাবর। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল যাযাবর শ্রেণীর মানুষ। এরা কেমন ছিল? এরা ছিল খাদ্য সংগ্রাহক। এই যে খাদ্য সংগ্রহ করার জন্যই তারা জায়গায় জায়গায় ঘুরে বেড়াতো। কেন? কারণ তারা খাদ্য উৎপাদন জানতো না, খাদ্য উৎপাদন সম্পর্কে কোনো ধারণা ছিল না। তাই এই সময়টা মানে এই প্রাচীন প্রস্তর যুগ শেষ হয়ে আসে 8000 বিসি এর মধ্যে। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 8000 বছর আগে এই সময়টা শেষ হয়ে যায়। অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 8000 বছর আগে তার যে সময়, সেই সময় পর্যন্ত কিন্তু প্রাচীন প্রস্তর যুগ ছিল। আর তারও আগে ছিল প্রাগৈতিহাসিক যুগ, আরো প্রাগৈতিহাসিক। এরপর আমরা আলোচনা করব মধ্যপ্রস্তর যুগ। অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগের পরে যে যুগ আসে সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের যে সময় সেটা হচ্ছে 8000 থেকে 4000 বিসি। এটা 8000-এ শেষ হচ্ছে আর এটা 8000 থেকে শুরু হচ্ছে এবং 4000 বিসি পর্যন্ত চলছে। এই যুগের মূল বৈশিষ্ট্য হচ্ছে পাথরের ক্ষুদ্র হাতিয়ার। মধ্যপ্রস্তর যুগের মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পাথরের ক্ষুদ্র হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ছিল পাথরের বিশাল হাতিয়ার, তার সাইজ বিশাল ছিল, ধারালো ছিল না। আর মধ্যপ্রস্তর যুগে কি হলো, সেই পাথরের হাতিয়ার ছোট হয়ে এলো, তার সাইজ ছোট হলো। আর মধ্যপ্রস্তর যুগে কয়েকটা জিনিসের সূচনা হয়েছিল। কি কি? প্রথমত হচ্ছে জীবজন্তুকে পোষ মানানো। জীবজন্তুকে পোষ মানানো শুরু হয়েছিল মধ্যপ্রস্তর যুগে। আর কি শুরু হয়েছিল? আর শুরু হয়েছিল মৃৎপাত্র। মৃৎপাত্র তৈরি করা বা মৃৎশিল্প তৈরি, মৃৎশিল্প এসেছিল এই সময়। এই সময় যে মৃৎশিল্প ছিল সেটা কিন্তু ছিল হস্তনির্মিত, অর্থাৎ কুমোরের যে চাক সেটা কিন্তু তখনও আসেনি। অর্থাৎ মধ্যপ্রস্তর যুগের মানুষ যে মৃৎশিল্প জানত বা মাটির যে বাসনপত্র, যে সমস্ত জিনিসপত্র তারা তৈরি করত সেটা পুরোটাই তারা হাতে তৈরি করত। সেই সময়ও কিন্তু কুমোরের যে চাকা, যেটার উপর নরম মাটির তাল ফেলে বাসনপত্র তৈরি হয়, সেটার আবিষ্কার তখনও হয়নি। এরপরে আসে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগ কি? এর টাইম কি? এই যে সময়টা মধ্যপ্রস্তর যুগ, এটা শেষ হয়েছিল 4000 বিসিতে। আর এর ঠিক পরেই শুরু হয়, মানে 4000 বিসির পর থেকেই নব্যপ্রস্তর যুগের সূচনা হয়। তাই শুরু হচ্ছে 4000 বিসি থেকে। এই যুগের হাতিয়ার কেমন ছিল? অনেক বেশি মসৃণ ছিল। তাহলে আমরা যদি পরপর তিনটে যুগের হাতিয়ারের উপরে চোখ রাখি তাহলে আমরা দেখতে পাবো
প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার ছিল আয়তনে বিশাল, মধ্যপ্রস্তর যুগে সেই হাতিয়ার ছোট হয়ে এলো এবং নব্যপ্রস্তর যুগে সেই হাতিয়ার হয়ে উঠল মসৃণ এবং ধারালো। এছাড়াও নব্যপ্রস্তর যুগে মানুষ স্থায়ী বসতি গড়ে তুলতে শিখল। এতদিন তারা কি ছিল? ভবঘুরে। এতদিন তারা কি করত? খাদ্য সংগ্রহ করে বেড়াতো এবং যাযাবর ছিল। নব্যপ্রস্তর যুগে এসে তারা স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করলো। এইবার এই নব্যপ্রস্তর যুগের আরো একটা অ্যাচিভমেন্ট মানুষের, সেটা হচ্ছে কুমোরের চাকা আবিষ্কার, যেটা মানুষের দৈনন্দিন ব্যবহারের বাসনপত্র তৈরিতে অনেক বেশি সহায়ক হয়েছিল। আর কি হয়েছিল? সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে আগুন জ্বালতে শেখা বা আগুনের ব্যবহার জানা। নব্যপ্রস্তর যুগের মানুষ অনেকগুলো জিনিস অ্যাচিভ করেছিল। এক, স্থায়ী বসতি গড়ে তোলা, হাতিয়ারের ধার দেওয়া বা শান দেওয়া, কুমোরের চাকা আবিষ্কার করা, আগুন জ্বালতে শেখা এবং আরো একটা জিনিস, সেটা হচ্ছে বস্ত্র বয়ন, অর্থাৎ জামা কাপড় বোনা, বস্ত্র তৈরি করতে শেখা। আর কি? মানুষ চাষাবাদ করতে শিখেছিল, খাদ্য উৎপাদন করতে শিখেছিল। এতদিন মানুষ কি করেছিল? খাদ্য সংগ্রহ করেছিল, নানা জায়গায় ঘুরে বেরিয়েছিল। স্থায়ী বসতি কেন হলো? কারণ মানুষ চাষাবাদ শুরু করতে পেরেছে, চাষাবাদ জেনেছে, তাই তাকে আর খাবার সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়নি। তখন তারা কি করলো? স্থায়ী বসতি গড়ে তুললো এবং ধান, গম, বার্লি এই সমস্ত শস্যগুলো তারা চাষ করতে শুরু করলো। এইবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যেটুকু বললেন এই তিনটে যুগ সম্পর্কে, এখানে তো খুব অল্প অল্প ইনফরমেশন আছে। এইটুকু কি সাফিসিয়েন্ট আমাদের পরীক্ষার জন্য? একটা জিনিস জানবে, যদি তুমি WBCS বা ইউপিএসসি বা সিডিএস এই ধরনের এক্সাম যদি তুমি না দাও, যদি তুমি ওয়ান ডে পরীক্ষাগুলো দাও রাজ্যের এবং কেন্দ্রের, কি কি পরীক্ষা? রাজ্যের বেঙ্গল পুলিশ, কেপি, এসএসসির বিভিন্ন পরীক্ষা, রেলের বিভিন্ন পরীক্ষা, সেগুলোর ক্ষেত্রে এই ইনফরমেশনটুকুই যথেষ্ট। বেশি জ্ঞান মানুষকে ধ্বংস করে দেয়। তো যত সংক্ষেপে জানা যাবে ততই ভালো, এবং যাতে আমি সেটা রিভিশন করতে পারি বারবার। এবার কথা হচ্ছে কি, আমরা প্রস্তর যুগ নিয়ে আলোচনা করলাম, প্রস্তর যুগের তিনটে ভাগ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ধাতুর যুগ নিয়ে। এবার আমরা শুরু করছি ধাতুর যুগ। ধাতুর যুগে কি হলো? মানুষ তো নব্যপ্রস্তর যুগ পর্যন্ত কিসের ব্যবহার শিখেছিল? পাথরের ব্যবহার, এবং পাথরের ব্যবহারকে আলটিমেট জায়গায় নিয়ে গিয়েছিল, সেটাকে হালকা করে তুলেছিল, সেটাকে শান দিতে শিখেছিল, তার যে মসৃণতা সেটাকে বাড়াতে শিখেছিল। ধাতুর যুগের মানুষ প্রথম যে ধাতুটি ব্যবহার করতে শিখলো সেটা হচ্ছে তামা। ধাতুর যুগকে ধাতুর যুগ কেন বলছে? কারণ মানুষ প্রথম তামার ব্যবহার শিখেছিল এই যুগে, এই সময়টাতে, তাই এই পিরিয়ডটাকে আলাদা করে বলা হচ্ছে ধাতুর যুগ। পরবর্তীতে কি হলো? এই তামার সঙ্গে তারা টিন মেশালো, মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করলো, সেটাকে আমরা বলছি ব্রোঞ্জ ধাতু। এর পাশাপাশি কি হলো? তামা, ব্রোঞ্জ এগুলো তো ব্যবহার হচ্ছেই, কিন্তু পাথরের ব্যবহারও কিন্তু তারা ছেড়ে দেয়নি, তারা কিন্তু একই সঙ্গে পাথরের ব্যবহারও চালিয়ে গেছে। ফলে এই সংমিশ্রণে এই যুগটাকে আমরা বলছি তাম্র প্রস্তর যুগ, অর্থাৎ তামা এবং পাথরের যুগ। আমরা খেয়াল করলে দেখতে পাবো সিন্ধু সভ্যতা এবং হরপ্পা সভ্যতা, এই দুটো সভ্যতাই কিন্তু এই তাম্র প্রস্তর যুগের সভ্যতা। যদি প্রশ্ন করে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা, আমরা বলবো তাম্র প্রস্তর যুগের সভ্যতা। এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, আলোচনা করা প্রয়োজন, সেটা হচ্ছে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে এই তাম্রপ্রস্তর যুগের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ দক্ষিণ ভারতে কি হয়েছিল? মধ্যযুগের পর সেখানে ডাইরেক্ট লৌহ যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ তামার ব্যবহার কিন্তু, বা তাম্রপ্রস্তর যুগের যে সভ্যতা, তাম্রপ্রস্তর যুগের সভ্যতার যে নিদর্শন, সেটা কিন্তু দক্ষিণ ভারতে পাওয়া যায়নি। দক্ষিণ ভারতে মধ্যযুগের পর সরাসরি লৌহ যুগ শুরু হয়েছিল। তো আজকে আমরা এইটুকু আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অংশ আলোচনা করব।
আমরা হরপ্পা সভ্যতা আলোচনা করব, মেহেরগড় সভ্যতা আলোচনা করব, বৈদিক সভ্যতা আলোচনা করব। এইভাবে ধীরে ধীরে একটা একটা করে ভিডিওর মাধ্যমে আমরা ইতিহাসটাকে কভার করব। ততক্ষণ দেখতে থাকো। ধন্যবাদ।